আপনাকে শুভ বিকেল জানাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা মানুষকে সঠিকভাবে জানার পদ্ধতি হচ্ছে তার স্বপ্ন এবং ইচ্ছে সম্পর্কে জানা এবং তার পরিবেশ, তার চিন্তা ভাবনা সম্পর্কে জানা। তো আজকে আপনার স্বপ্ন ইচ্ছা সম্পর্কে জানবো। তার আগে আমি একটু জিজ্ঞেস করি যে আপনি আরো ঘন্টাখানেক আগে আমার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল। আপনার পথে ১-২ ঘন্টা দেরি হয়ে গেল। আপনি জানালেন যে আপনার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত। এটা একটু আগে বলুন যে আসলে কিভাবে আগুন লাগলো, ঘটনাটি কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে একটা লম্বা হিস্টোরি, সব নিয়ে বলা কষ্টকর। তারপর আমি একটু বলি। আগুন কি গতকাল রাতে লেগেছে না আজকে সকালে? না, গতকাল রাতে। গতকাল রাত রাতে। 12টা। আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে হিউম্যান লাইব্রেরি, ওকে? জি, জি। যে এই প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাই, বলুন। যে এখানে একটা লম্বা হিস্টোরি। এই হিস্টোরিটা আমি সংক্ষিপ্ত বলবো যে এখানে 2001 থেকে এই প্রতিষ্ঠানটা আমি ভাড়া নেই এই জায়গার মালিকের থেকে। তখন এটা একটা ফ্যাক্টরি আকারে ছিল। এটা কি তারপরে ধরনের ফ্যাক্টরি এটা ছিল? ওয়াশিং ফ্যাক্টরি, গার্মেন্টস ওয়াশিং ফ্যাক্টরি। একই সাথে ডাইং ছিল? হ্যাঁ, ওয়াশিং ডাই। ওয়াশিং এবং ডাইং। জি, জি। কত টনের এই ইটা ছিল, মানে ক্যাপাসিটি? এটা এটা ছিল একজাক্ট হিসাব না, তবে এখানে প্রায় ৩-৪ হাজার টন করা যেত, ওয়াশ করা যেত। প্রায় ৩০-৩৫ হাজার গার্মেন্টস করা যেত সব মিলে, কারণ এটা তো আসলে। প্রতিদিন ৩৫,০০০ গার্মেন্টস আইটেম আপনাদের এখানে ওয়াশিং এবং ডাইং জি, হতো? জি, জি, জি। কতজন কর্মী ছিল? এখানে প্রায় 250 জনের মতো ছিল আর কি। কর্মী ছিল। জি, জি। আপনারা কজন মিলে এই ফ্যাক্টরিটা করেছিলেন? এই ফ্যাক্টরিটা একসময় আমার পার্টনারশিপ ছিল, তেজগাঁতে একটা ফ্যাক্টরি ছিল মদিনা ওয়াশিং নামেই। আচ্ছা, এবং এটাও মদিনা ওয়াশিং ডাইং ইন্ডাস্ট্রি, ছিল মদিনা ওয়াশিং লিমিটেড। আচ্ছা। এবং ওইটারও এমডি ছিলাম, এটারও এমডি ছিলাম, সবকিছু মিলে আমার পার্টনারদের সাথে। আপনি মূল উদ্যোক্তা এবং হ্যাঁ, স্বপ্নদ্রষ্টা ছিলেন এই কোম্পানি। আপনি এখানে শুধু নেতৃত্ব দিয়েছেন ইন্ডাস্ট্রিটা এখানে শুধু মেকার হিসেবে। এর আগে এক শোভন ওয়াশিং প্ল্যান্ট ছিলাম। এবং তখন চাকরিত অবস্থা, আমি গার্মেন্টস প্রোডাকশন অবস্থায় আমি সেটা শুরু করি। কোথায় চাকরি করতেন আপনি? এটা চিকোয়ার গার্মেন্টস ছিল, তেজগাঁও। তেজগাঁতে। জি। ওখানে আপনি কি হিসেবে, কি পদে চাকরি আমি করতেন? ওখানে প্রোডাকশন ম্যানেজার ছিলাম। অর্থাৎ আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনি উদ্যোক্তা হিসেবে সফল হয়েছিলেন, জি, জি, রাইট? জি, জি। তো আপনার এখন মদিনা যে ডাইং, আপনার ওই যে ওয়াশিং প্লান্ট তেজগাঁ, এটাও কি বন্ধ? না, তেজগাঁটা তো আমি অলরেডি পার্টনারদের দিয়ে আসছি আরো 2007 সালে। ওখানে আপনি ক্লোজ করে ফেলেছেন ক্লোজ করে আপনার ফেলছি, আর 7 সালের পর থেকেই আমি এটা কন্টিনিউ এককভাবে এটা চালাচ্ছি। আমি চালাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছিল। কিন্তু আমার ফ্যাক্টরির সমস্যা ছিল যে রাস্তার থেকে বিসিকের রাস্তা উঁচু হওয়ার কারণে, পাকিস্তান আমলে বিল্ডিং ছিল থাকাতে রাস্তাতে 1.5-2 ফিট নিচে ছিল। আর নিচে থাকলে যা হয়, মানে একটা স্বেচ্ছাদি ভাব ছিল এবং কাজের পরিবেশ ছিল না, সবকিছু নিয়ে রানাবেলা যখন ধ্বংস হলো, তখন সরকার থেকে খুব চাপ আসলো যে এই পরিবেশে ফ্যাক্টরি চালানো যাবে না। এবং বিগত সময় আমার 4-5টা ডিট ছিল, এবং আমাকে বিল্ডিং করে দেওয়ার কথা ছিল, কমপ্লায়েন্স করে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনোটাই সে জায়গার মালিক করে দিতে কারা করে পারেনি। দিতে চাইছিল? জায়গার মালিক। জায়গার মালিক কেন করে দিবে? উনি কি ইনভেস্টর ছিল, না, আপনার পার্টনার? ইনভেস্টর না, কারণ এইটা তো পরিবেশ করে দিবে, এটা আমার সাথে কন্ডিশন ছিল এবং আচ্ছা, এগ্রিমেন্ট হয়েছিল যে এটা করে দিবে, কিন্তু আসলে ওরা করতে পারেনি। এবং বিভিন্ন রকমের বিভিন্ন সময় যে ওয়াদাগুলো করছে, একটা ওয়াদাও করতে পারেনি। এতে করে আমার প্রায় শত কোটি টাকা লস হয়েছে। কত টাকা লস হয়েছে মোট? আসলে একজাক্ট তো বলা যাবে না, না হলেও 100 কোটি টাকা লস হয়েছে। ১০০ কোটি টাকা লস হয়েছে? তো এই এত বড়, মোটামুটি আপনার জন্য এটা তো একটা বড় ধাক্কা ছিল। আসলে আপনি এটা কাটিয়ে উঠেছেন কিভাবে? আমি এটা কাটিয়ে উঠছিলাম। আলহামদুলিল্লাহ, যখন ফ্যাক্টরি রানা প্লাজা ছিল, তারপরে এই বিসিকের গণ্যমান্য ব্যক্তিরা বসে বললো, ঠিক আছে, ওজন বিল্ডিং করে দিতে পারিনি, এটা আপনি করে নেন এবং এটা ভারতে অ্যাডজাস্ট করুন। এই টাকাটা লোকসান হওয়ার পেছনে মূল কারণ কি ছিল? আমি বলতেছি, এখানে প্রায় 80-90 লাখ টাকা খরচ করে আমি শেড এবং সবকিছু করলাম, এবং এক্ষেত্রে জার্মানি থেকে একটা ইটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, যেটা বাংলাদেশে একমাত্র ব্যক্তি আমি আনছি অনলাইন। আচ্ছা, ইবিএর সবকিছু মিলে 14 সাল থেকে আমার এগ্রিমেন্ট ছিল, এবং এগ্রিমেন্ট থাকা অবস্থায় এই ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরি করা প্রায় 7-8 মাস আমার লেগে গেছিল। অনেক ঝামেলা তলায় উতলাই করে আমার ফ্যাক্টরি করে উঠছি, তখন সে আমারে বলছে যে এখন আর দিব না। এবং এগ্রিমেন্টটা 6-7 মাস আগে এটা কি মালিক বললো, জায়গার মালিক? মালিক। মানে আপনি কি এগ্রিমেন্ট করে তারপরে শেড বানাননি? না, সে এটা 4-5 নম্বর এগ্রিমেন্ট, 4 নম্বর এগ্রিমেন্ট সে সই করছে, 5 নম্বর এগ্রিমেন্টে সে বলছে আমি সই করতেছি, করবো এইভাবে বলে মানে যে কাজ করায়। লাস্টে যখন কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন সে বলছে যে কতটুকু জায়গার উপর ছিল? আমি 12.5 কোটি লাগে। তাহলে আপনি এখানে কাজ করলেন, তার অনুমতি নিয়ে আগালেন, তারপর সে এগ্রিমেন্ট নতুন করে করবে না, এটা তো তার একটা মানে অন্যায়, এটা একটা মানে তার একটা ইন্টেনশন ছিল, ফেয়ার তার না। একটা পরিকল্পিত ভাবে এটা করছে, কারণ সে যদি আমার
আর জায়গাটা তো আমার না, জায়গাটা তার। হুম। এবং এখানে আমি করার রাইট পারছিল না, যেহেতু সে ইচ্ছা করলে যে কোনো সময় কাজ কাজ বন্ধ না করে ঠিক যখন কমপ্লিট হয়ে তখন মনে করছে যে এর তাড়ি দিয়ে আমরা এটাকে দখল করব। কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি, মানুষ যা ইচ্ছা করে তা হয় না, সেটা তার জন্য হয়নি। এবং এটা নিয়ে আমার সাথে যুদ্ধ এবং কেস, আমি কোর্টে কেস করলাম। তারপরে 14 সালে ফেব্রুয়ারি মাসে আমার ইলেকট্রিক লাইন কিনে দিল। আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম এবং ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তারপরে কত বছর ইন্ডাস্ট্রি চালিয়েছিলেন আপনি? এই তো 2001 থেকে এই পর্যন্ত প্রায় 23 বছর। 23 বছর চালিয়েছেন। 23 বছর। তো এই 23 বছরে আপনি ওই যে বললেন যে আপনার এগ্রিমেন্ট মানে বাড়ি মালিক করে দিল ক্যান্সেল, এই 23 বছর আপনি কি তাহলে অন্য জায়গায় চালিয়েছিলেন? না 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 না, এইখানে এটা 5 নম্বর এগ্রিমেন্ট আমার সে সই ও। করেনি, কিন্তু 4 নম্বর পর্যন্ত এগ্রিমেন্ট তো সে সই করছে। আচ্ছা এবং 4 নম্বর এগ্রিমেন্টটাও সে প্রায় 3-4 মাস ধরে সই করছে। আচ্ছা। এই জন্যই তার সাথে কন্টিনিউ কাজ করতেছি। আর যেহেতু সবাই গণ্যমান্য যারা ছিল তারা সহ আমাকে বলছে যে আপনি করেন, সে সহ মিটিং করে বলছে, কিন্তু লাস্টে এসে সে এই আচরণটা করলো এবং এতে করে আমার ভীষণ ক্ষতি হয়ে গেলো। বিদ্যুৎ লাইন কেটে দিল, আমিও খুব বিব্রত অবস্থায় পড়ে গেলাম। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজতের মালিক, রাখি আল্লাহ মালিকে। আমার জেনারেটর ছিল ফুল ফ্যাক্টরি ক্যাপাসিটি এবং সেই জেনারেটর দিয়ে আমি 3 ঘন্টা ফ্যাক্টরি চালাইছি, 1 ঘন্টা রেস্ট নিয়ে এইভাবে 24 ঘন্টা কাজ করছি। কাজের তেমন বড় ধরনের ক্ষতি হয় না, ছোট ক্ষতি হয়েছে। আচ্ছা। হ্যাঁ, আমার হয়তো 20-25 লাখ টাকা কিন্তু আপনার খরচ বললেন হয়েছে। যে 2-3 বছর এখন আপনার ফ্যাক্টরিটা অফ আছে, গতকাল আগুন কিভাবে লাগলো বন্ধ ফ্যাক্টরিতে? ফ্যাক্টরিটা আসলে করোনা আগে আমি একটা ইটিভি জার্মানি থেকে, যেটা অনলাইন টিভি, এবং এটা কমপ্লায়েন্স করার জন্য সমস্ত কাজ রেডি করলে, কাগজ রেডি করছি প্রায় অনেক টাকা পয়সা খরচ করে। তারপরে ঠিক 2-4 দিনের ভিতরে ইনস্পেকশন হয়ে যাবে, সেই ফাইনাল অবস্থায় করোনা এসে এটাকে মানে টোটালি জিরো অবস্থা হয়ে গেল। করোনা এফেক্টেড হয়ে গেল। জি। পরে করোনা পরে আর আমি ফ্যাক্টরি চালাইতে পারিনি। তারপরে 21 সালের ডিসেম্বরে ফ্যাক্টরি ক্লোজ হয়ে যায় অটোমেটিক, কারণ ফ্যাক্টরি শ্রমিকের বেতন টেতন ঠিক মতো দিতে পারিনি, সব কিছু নিয়ে বন্ধ হয়ে যায়। সেই আপনার কি ব্যাংক লোন আছে? ব্যাঙ্গালোর একটা লোন আছে। কত টাকা লোন করেছিলেন? করছিলাম প্রায় 40 লাখ টাকা মতো। এখন কোন ব্যাংক থেকে? এটা ইসলামী ব্যাংক। ইসলাম ব্যাংক থেকে। ইসলামী ব্যাংক বোর্ড ওই টাকা কি পরিশোধ করেছেন? না, এখনো 8.5 লাখ টাকা মতো পায়। আচ্ছা, এটা কি এখন ইন্টারেস্ট বাড়ছে? হ্যাঁ, বাড়তেছে। এটা আমার একটা ফ্ল্যাট আছে, আমার 3টে ফ্ল্যাট ছিল, 2টে ফ্ল্যাট বিক্রি করেই দিছি। আর একটা ওই ফ্ল্যাটটাই মর্গেজ দেওয়া আছে, ওখানে বসবাস করতেছি। আর আমি এখন আপনি এখন কোথায় বসবাস করছেন? আমি আমার ওই ফ্ল্যাটেই বসবাস করি। ফ্ল্যাট কোথায়? ওই ফ্ল্যাট আছে এটা উত্তরা দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়িতে। এখন এর মানে হচ্ছে আপনার একদম শেষ ফ্ল্যাটটা ও ব্যাংকের গর্ভে চলে যেতে পারে যে কোনো সময়। জি জি জি। আপনি একটা রিস্কি লাইনে আছেন। ওভার রিস্ক, নট অনলি রিস্ক। আর জি। তাছাড়া আমার তো এই প্রায় 21 সালের ডিসেম্বর পরেই জানুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে আমি জেলে চলে গেলাম। কারণ হচ্ছে যে উনি একটা মিথ্যা মামলা দিল আমারে। কে মিথ্যা মামলা দিল? ওই জায়গার মালিক। জায়গার মালিক। হ্যাঁ, কি ধরনের মামলা দিয়েছিল? ছিল যে মেশিন টেশিন সবই আমার। উনি বললো যে মেশিন চুরি করে নিয়ে গেছে। কারণ আমার আবার বিদ্যুতের মামলা হয়ে গেছিল, 1 নম্বর আসামি উনি ছিল, 2 নম্বর আসামি আমি। ওনার নাম কাটাই দিয়ে আমাকে অ্যারেস্ট করে। বিদ্যুতের মামলা কেন হলো? বিদ্যুৎ বিল দেননি? বিদ্যুৎ বাকি ছিল, লাস্টে তো কত টাকা বিদ্যুৎ বিল বাকি ছিল? বেশি না, 6-7 লাখ টাকা ছিল। তাহলে আপনি একজন উদ্যোক্তা হতে গিয়ে অনেক টাকা, কোটি কোটি টাকা লস করলেন, আবার মামলাও খেলেন, আসামিও হয়ে গেলেন। জি জি জি। না হলেও মিনিমাম 50 কোটি প্লাস মাইনাস লস করছি। এবং আমার অ্যাসেট যা ছিল, আমার 2টে ফ্ল্যাট ছিল যার দাম 4-5 কোটি। ইভেন ফ্যাক্টরি তো 10-12 কোটি মেশিন আছে, সবকিছু মিলায় মিনিমাম 50 কোটি টাকা আমি লস করছি। এই মুহূর্তে কত টাকার মেশিনারি আপনার ফ্যাক্টরিতে আছে? আসলে আমার মেশিন চার্জ ছিল এখানে প্রায় 8-10 কোটি টাকার মেশিন ছিল। এই মুহূর্তে কত টাকার আছে? এখন কথা হচ্ছে মেশিন গুলো তো চুরিদারি করে, তারপরে এই যে মধ্যরাত্রি পোড়াই দিয়ে, মানে এখন এগুলো সব ওয়েস্টেজ আছে। এগুলোর ভ্যালু এমন তেমন কিছু নাই। মানে স্ক্রাব হিসেবে যদি বিক্রি হয়, তারপর আচ্ছা। পুরো স্ক্রাব নিবে কিনা সেটা এগুলো কি আর এখন কাজে লাগানোর মতো না? সেটা আসলে আপনি যে ইন্ডাস্ট্রিতে এগুলো রেখেছেন, হয়তো আপনার কর্মচারী বিল দিতে হচ্ছে না, কিন্তু আপনার সেই ভাড়া কি এখন আপনাকে দিতে হচ্ছে না? আমি যেহেতু দীর্ঘদিন শেড ভাড়া দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে অবশ্য তাহলে বাড়ির মালিক আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে না? এতদিন বছরকে বছর যদি আপনি অ্যাকশনে আছে, সে উচ্ছেদের মামলা করছে। অতএব সে অ্যাকশনেই আছে। Action এ। 14 সাল থেকে সে উচ্ছেদের মামলা করতেছে। আমিও প্রায় 57 কোটি টাকার মানি শোধ করা আছে, আমি ইনজেকশন নেওয়া আছে, তবে কোর্টে ভাড়া দিতাম, কিন্তু দীর্ঘদিন আমি দিতে পারতেছি কত না। টাকা ভাড়া দিতে হচ্ছে মাসে? মাসে 1,30,000 টাকা ভাড়া। তাহলে 1,30,000 টাকা ভাড়া, আপনার যদি কোনো আয়না থাকে ইন্ডাস্ট্রি থেকে, এটা আপনি কিভাবে আমি চালাচ্ছেন? তো দিতে পারতেছি না, কারণ না দেওয়ার কারণে মূলেই সেই যে আমাকে ব্যবসা করতে দেয়নি, শুরু থেকেই দেয়নি। যখন আমি ব্যবসা করবো, ব্যবসায় আসছি, তখন থেকে আবার কেস কাছারি নিয়ে চলতে। তারপর আমি দীর্ঘদিন ভাড়া দিয়ে গেছি, পরে আর আমি ভাড়া দিতে পারি। আমি এই প্রসঙ্গে একটু জানতে চাই, আপনার ছেলে মেয়ে কয়জন, সন্তান আমার কয়জন? 2 মেয়ে, 1 ছেলে। মেয়ে 2টে বড়, ছেলে ছোট। মেয়ে দুটো কোথায় পড়াশোনা করছে? আমার বড় মেয়ে
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে ও দিয়ে দিছি, নরওয়েতে আছে, মাস্টার্স কমপ্লিট হয়ে গেল এই বছরে। উনি কি একজন মানে অ্যাপস বানায়, তারপর ওয়েবসাইট বানায়, এই ধরনের হ্যাঁ, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওখানে কি কোনো কোম্পানিতে জব করছে না, না উদ্যোক্তা একজন ব্যবসায়ী? ও জবও করে আবার পড়াশোনা করছে। নরওয়েতে কত বছর ধরে আছেন? নরওয়েতে এবছর দিয়ে হলো মাস্টার্স। আর আপনার অন্য সন্তানরা? অন্য সন্তান আমার মেজে মেয়ে, ও আলেম পাস করছে তামিল মিল্লাত থেকে করে, এখন ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছে সাউথ ইউনিভার্সিটিতে। আবার ছেলেও গত বছর মিল্লাত থেকে আলেম পাস করে ও বিবিএ ভর্তি সাউথ ইউনিভার্সিটি। সাউথ ইউনিভার্সিটি দুজন এখনো প্রতিষ্ঠিত না, একজন প্রতিষ্ঠিত হয়ে গেছে। জি জি জি। একটা লাইনে আছেন আপনি এখন। আপনার, আমি যতটুকু দেখছি আপনি একজন উদ্যোক্তা হিসেবে, একজন বিপদগ্রস্ত ব্যক্তি হিসেবে আপনি মানে খুব কোণঠাসা আমি হয়ে খালি আছেন। বিপদগ্রস্ত না, মহা বিপদগ্রস্ত আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আমার একটা প্রজেক্ট আছে, আমি বিপদের বন্ধু হিসেবে মানুষের বিপদে পাশে দাঁড়াই, অনেককে বিপদে সহযোগিতা করেছি। এবং আজকে আপনার এখন একটু আমি জানি এই মুহূর্তে আপনার ইচ্ছে এবং স্বপ্নটা কি, এই বিপদ আচ্ছা, থেকে এই উদ্ধার পাওয়া? মুহূর্তে আমার স্বপ্ন এত কিছুর পরেও আমি যা লস করছি 50 কোটি, এটা নিয়ে আমি চিন্তিত নয়, কারণ আমি ইনকাম করছি, লস করছি। আচ্ছা। আমি আমার বাপের বা কারোর সম্পদ নষ্ট করে করিনি। তবে এখন আমি প্রায় 1.5-2 কোটি ঋণ আছে, এটা নিয়ে আমি একটু চিন্তিত। তবে আমি এখন আবার নতুন ভাবে জীবনকে করার চেষ্টা করছেন। শুরু করতেছি। আসলে এখানে আমি একটু কথা বলতে চাই, আপনাকে একটু থামালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন, হিউম্যান লাইব্রেরি, আপনার নামটা কি বলেছেন? কাজী মুস্তাফিজুর রহমান। জনাব কাজী মুস্তাফিজুর রহমান প্রায় 60 বছরের ঊর্ধ্বে, 63 একজন বছর। 63 বছর বয়স্ক একজন ঊর্ধ্বে একজন মানুষ, যিনি তারুণ্যের অপার শক্তিতে এখনো দীপ্তমান। এই বয়সে এই দীপ্তি এবং এনার্জি লেভেলটা থাকা এটা খুব কঠিন। সেই দিয়াবাড়ি থেকে তিনি আমার এর সঙ্গে দেখা করতে এসেছেন এবং উনি খুব উৎসাহী নতুন নতুন কিছু ব্যবসায়িক ভেঞ্চার এবং নতুন কিছু উদ্যোগের সাথে সংযুক্ত হয়ে নতুন করে জীবনকে আবার প্রাণবন্ত করার ক্ষেত্রে উনি আগ্রহী। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা অনেক সময় অনেক ছোট ছোট বিষয়ে ছোট ছোট লসের শিকার হয়ে ছোট ছোট কারণে আমরা জীবনে ভেঙে পড়ি। আমি মনে করি যে ওনাকে দেখে শেখার আছে, এই যে এই বয়সে এসেও প্রায় 50 কোটি টাকা লোকসান করার পরেও উনি নতুন উদ্যমে নিজেকে গড়ার, নিজেকে বাঁচাবার এবং নিজেকে নিজেকে না, আমি দেশ করতেছি। দেশের জন্য ভালো কিছু করার জন্য কিছু উনি চিন্তা ভাবনা করে আগাতে চাচ্ছেন। কি সমস্যা, কি সুবিধা, এগুলো কিভাবে সমন্বয় করলে সবার জন্য ভালো হবে, উনি সেই চিন্তা করছেন। তো এই জিনিসটা আমি মনে করি যে যারা ছোট ছোট বিপন্ন অবস্থায় আছেন তাদের জন্য ওনার এই স্টোরিটা, গল্পটা একটা বড় অনুপ্রেরণার গল্প হয়ে থাকতে পারে এবং সাহস ও ভরসার জায়গা তৈরি করতে পারে। এখন যা বলছিলেন বলুন। আমার স্বপ্নটা নিয়ে আমি কথা বলবো। আমার জি। স্বপ্ন হলো ছোটখাটো নয়, এই দেশের অর্থনীতিকে চেঞ্জ করা। আচ্ছা, আমি আপনি কোনো অর্থনীতিবিদ না, আমি রাজনীতিবিদ না, আমি একজন সাধারণ থেকে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী। জি। আমি 250টা বেতনে চাকরি করছি গার্মেন্টসে 83 সালে। আচ্ছা, অর্থাৎ সেই থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি সবসময় একজন গবেষক এবং গবেষণা করি। আমার লেখাপড়া তেমন কিছু না, মাদ্রাসা বেস। আমি কামিল পাস করছি 81 সালে, 83 সালে আমি গার্মেন্টসে ঢুকি। তো সেই থেকে আমার স্বপ্ন যে এই দেশের মানুষের জন্য কিছু করার, এবং আমি এগুলো করার জন্য আচ্ছা, আপনার এই স্বপ্নটাকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি যে আপনি এত বড় একটি স্বপ্ন নিজের ভেতরে একটু হলেও ধারণ বা রচনা করতে পেরেছেন, এরকম একটা কথা বলতে পেরেছেন যে দেশের অর্থনীতি পরিবর্তনের জন্য আপনি ভূমিকা রাখতে চান। কিন্তু সেজন্য আপনার কর্ম পরিকল্পনা, আইডিয়া বা নতুন কোনো চিন্তা আপনার কি আছে যে অবশ্যই আছে। আমি যা দ্বারা চিন্তা সম্পর্কে কথা বলতে যাচ্ছি। জি। আসলে সবকিছু তো এই 2-4-10 মিনিটে বলে শেষ করা যাবে না। খুব সংক্ষেপে আপনি 2-1 মিনিটে বলুন যে আপনি কি চিন্তা বিশাল করেন। ব্যাপার। যেমন বলবো যে এই দেশ, আমরা কর্মঠ জাতি, আবার ফাঁকিবাজ। কিন্তু আমাদের দেশে বঙ্গবন্ধুর থেকে আমি দেখছি এ পর্যন্ত যারা রাষ্ট্রের ক্ষমতায় আসছে, যাদের দায়িত্ব ছিল এই দেশ গড়ার, কিন্তু সেভাবে তারা গড়তে পারেনি। তারা তাদের হীনমনতার কারণে তারা চিন্তা করছে যে আমরা ক্ষমতায় আসছি মানে এই ক্ষমতা আসছে আমার বাপের পৈতৃক সম্পত্তি, এবং সবাই লাঞ্ছিত হয়ে গেছে। কিন্তু সেখান থেকে আমরা কেউ শিক্ষা নেই। আমি রাজনীতি করি না, আমি ব্যবসায়ী। আমার চিন্তা থেকে না, এটা তো রাজনৈতিক দিকটা বললেন, আপনি একটু বলেন যে আপনার পরিকল্পনাটা আমার কি। পরিকল্পনা হলো, আমি ছোট্ট আকারে অল্প সময়ের ভিতরে 1-2 মিনিটে আমি একটা পরিকল্পনা বলবো। সেটা হলো, আজকে আমাদের দেশের মানুষ ফাঁকিবাজ। কারণ আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বৃহৎ ইনকাম আসছে, রাষ্ট্রীয় ইনকাম। কিন্তু এই সেক্টরে যে ওয়েস্টেজ আছে তার থেকে কয়েক গুণ ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। চুরি করে খাচ্ছে ঠিক আছে, কেউ না কেউ খাচ্ছে, কাজে লাগতেছে, কিন্তু যেটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে এটা দেখার মতো, বুঝার মতো এবং সেভ করার মতো কোনো কি নাই। কি কি ওয়েস্টেজ হচ্ছে? যেমন মানে আমি গার্মেন্টস দিয়ে ফর এক্সাম্পল দিই, এখানে 25 থেকে 75, 80, 90% ওয়েস্টেজ আছে। যদি একটা প্রতিষ্ঠানে যে 25% ওয়েস্টেজ আসে, ওয়েস্টেজ যদি সেভ করা যায়, এটা নেট প্রফিট। যেমন কিভাবে ওয়েস্টেজ গুলো হচ্ছে এবং কিভাবে সেভ করা যায়। এগুলো সেভ করার জন্য এটাই যে আমাদের দেশে ধরেন মিডিল ম্যানেজমেন্ট,
হ্যাঁ, মিডিল ম্যানেজমেন্ট যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছে তারা সেভাবে দায়িত্ব পালন করে না, বেশিরভাগ দু একজন ছাড়া হয়তো 1-2% দায়িত্ব নিয়ে করে, আর বেশিরভাগের দায়িত্ব পালন করে না। আর এতে করে এই প্রতিষ্ঠানে যে ক্ষতি হয়, আর এটা রোধ করার কিছু টেকনিক, কিছু কৌশল আছে। আসলে এটা টেকনিক্যাল বিষয়, এটা 2-1 মিনিটে বলে শেষ করা যাবে না। তবে আমার সাথে যদি কেউ বসে, যে কোনো গার্মেন্টস এর মালিক, যে কোনো হাই এক্সপার্ট গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রি, প্রত্যেক ইন্ডাস্ট্রির ভিতরে আমাদের ওয়েস্ট, যেমন আজকে চিন্তা করেন যে আমরা মোবাইলের কথা বলছি, ইয়ারপি সিস্টেম। এই সিস্টেম কিন্তু 10-12 বছর আগে কনসেপ্ট ছিল না। আজকে কিন্তু আমরা A to Z পাচ্ছি এখানে ইয়ারপি সিস্টেমে। যেমন আমাদের মেট্রো রেল চলছে ইয়ারপি সিস্টেমে, এগুলো ওয়েস্টেজ নেই। যেমন পদ্মা সেতু চলছে ইয়ারপি সিস্টেমে, এরকম গার্মেন্টসও ইয়ারপি সিস্টেমে করা সম্ভব। একটু আসতে বলি, ইআরপিটা কি? ইয়ারপি হচ্ছে আচ্ছা, এটা হলো সেন্ট্রাল কন্ট্রোল, আচ্ছা। A to Z। যে কোনো বিষয়, যেমন প্রোডাকশন কিভাবে করতেছে, প্রোডাকশন কত করতেছে, তার আওয়ারলি প্রোডাকশন কত হওয়া দরকার, সেই পিসিতে আছে 60-70। এটা যদি আমরা যদি এখানে সিস্টেম কিছু আছে, মানে প্রোডাকশন বাড়িয়ে ওয়েস্টেজ কমিয়ে কিভাবে আয়টা বাড়ানো যায়, এটা হচ্ছে আপনার পলিসির জায়গা, জি, জি, জি। মূল ব্যাপার। মূল আমি ব্যাপার। বুঝতে পেরেছি সংক্ষেপে। তো আপনি যেহেতু এখানে দীর্ঘ অভিজ্ঞ, আপনি বলতে চাচ্ছেন যে একজন কনসালটেন্ট হিসেবে একটা জি, 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 আমি ইন্ডাস্ট্রিকে মানে আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে আপনি একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন। যেমন একটা জিনিস বলি, জি। যে আমার থিমটা হলো যে আজকে আমাদের দেশের যারা মালিক, তারা কিন্তু গাধার মতো খাটে, তাদের টাইম টেবিল নেই, তারা ব্যবসার লাভ বেশি করার জন্য খাটে। কিন্তু যারা শ্রমিক, যারা মিডিল ম্যানেজমেন্ট, যারা বড় বড় পদে আছে, এরা কিন্তু ওইভাবে কাজ করে না। আর না করাতে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতি হয়, আর প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার তো সাফারার তারা হয়। আমি সেই চিন্তা থেকে, আমার চিন্তা যে ছোট্ট একটা মিনি ফ্যাক্টরি করবো, যেখানে 1000 শেয়ার থাকবে। 1 লক্ষ টাকা যদি একজন শ্রমিকও সেই প্রতিষ্ঠানের শেয়ার নিবে 1 লক্ষ টাকা দিয়ে, সেই 1 লক্ষ টাকা দিতে না পারলে সে 1 বছরের ভিতরে তাকে ইনকামের রাস্তা দেখিয়ে দেবো। বেতনের টাকা থেকে আমরা ইনসেন্টিভ দিয়ে তাকে আপনি উৎসাহিত করবো। সমবায় নীতিতে একটা ফ্যাক্টরি জি, জি, করতে জি, চাচ্ছেন নতুন জি, করে আর কি। নতুন করে করতে যাচ্ছি। কিন্তু যারা শ্রমিক তাদের জন্য তো 1 লাখ টাকা বিশাল ব্যাপার, এটা তো তারা না, তাদের জন্য এটা সহজ বলি না। আমি, শ্রমিকদের জন্য যেমন সে 60-70% কাজ করে, তাকে যদি মানে উৎসাহিত করে, যদি আমরা 80-90-100% কাজ করে দিই, তাহলে ডেলি তাকে যদি 300 টাকা করে ইনসেন্টিভ দেয়, তাহলে তো 7,000 টাকা সে মাসে পাচ্ছে। এখানে 1 বছরে 7,000 টাকা ডেলি মাসে পাইলে পারে 1 বছরে তার 1 লক্ষ টাকা পাওয়ার কোনো ব্যাপার না। বুঝতে পেরেছি। এই জন্যই আমরা খুব সহজীকরণ করছি, প্রত্যেকটা শ্রমিক কমপক্ষে 1 লক্ষ টাকা একটা শেয়ার নিতে হবে। আর এই শেয়ার নিলে পরে কমপক্ষে 5 বছরের ভিতরে শেয়ার ভ্যালু কমপক্ষে 40 থেকে 50 লক্ষ টাকা হবে। আর তখন সে এতটা বাড়ে কি আসলে? হ্যাঁ, পারবে। এটা সিস্টেম আছে। আচ্ছা। আমার কাছে যে জানতে চান, আমি এটা বলতে পারবো। তাহলে তো এটা তাদের একটা ভাগ্যের উন্নয়নেরও একটা জায়গা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি কোনো কারণে তারা শেয়ার কেনার পর 200 মানুষ শেয়ার কিনলো, এটা কোনো কারণে আপনার এই কোম্পানি যেমন লস হয়ে গেছে, ভবিষ্যৎ কোম্পানি যদি লসের শিকার হয়, তখন তাদের অবস্থাটা কি হবে? তাদের কাছে তো 1 লাখ টাকা আসলে অনেক আমি বড় বলি, ব্যাপার। আমি তো লস করছি, জি। 50 কোটি টাকা লস করছি। এখন আমাদের ব্যবসার ভিতরে লস হবে না ইনশাল্লাহ। কি জন্য হবে না? আমার তো মোর এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে এই ব্যবসাকে আগায় নিয়ে যাবে, এবং সেভাবে করবো। ইভেন তাই না, এটা পরামর্শ ভিত্তিতে, শরিয়া ভিত্তিতে, ইসলামী শরিয়া ভিত্তিতে, যেমন ব্যবসা হালাল, এইভাবে আমরা এটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে আমরা এগুলো পরিচালনা করবো। তা আশা করি ইনশাআল্লাহ ব্যবসা মানেই লাভ লস আছে। অ্যাক্সিডেন্ট না হলে, মানে দুর্ঘটনা না ঘটলে, যেমন আমার ফ্যাক্টরি গতকাল আগুন ধরে গেছে। আপনার কি ইন্স্যুরেন্স করা ছিল আপনার ফ্যাক্টরিতে? না, না, ইন্স্যুরেন্স নাই। এটা আগুন ধরাতে আপনার এখন এই মুহূর্তে নতুন করে লোকসান কি হয়েছে? যেহেতু এগুলো পুরনো নষ্ট মেশিন ছিল, বড় লোকসান তো হওয়ার কথা না। না, বড় লোকসান মানে হয়েছে কি, যে এটা বডি তো ছিল, সে বডিটাও আগুন লেগে পুড়ে গেছে। আচ্ছা, যেগুলো এখন কি স্ক্র্যাপের হয়েছে? দামে বিক্রি করতে হ্যাঁ, পারতেন আপনি। স্ক্র্যাপ আচ্ছা, আপনার এই যে মেশিনগুলো আছে, আমার স্ক্র্যাপের বায়ার আছে, আমি কি স্ক্র্যাপের বায়ার দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি এটা বিক্রি করতে? যেহেতু এটা উচ্ছেদের মামলা আছে, কেস আছে, এখন বিক্রি করাও কঠিন। এগুলো সমাধান না করে আইনি প্রক্রিয়ার ভিতরে আছে, এখন বেআইনি কিছু করা যাবে না। আপনার লয়ারের পিছনে মাসে কত টাকা যাচ্ছে এই আইনি লড়াই করতে? এখন লয়ার যারা আছে তারা তেমন টাকা নেয় না, আমাকে তারা সেবা দিচ্ছে। বাহ, এটা তো দারুণ। লয়ার আছে, তো সেই লয়াররা তো খুব ভালো তাদের মানসিকতা। থেকে আরো পয়সা আমি নেই, তাই তারা নাকি? আমাকে সহযোগিতা করতেছে। আচ্ছা। এই গেল অবস্থা। আচ্ছা, তাইলে মোটামুটি আজকে আমি যতটুকু জানলাম, আপনার ছেলে মেয়ে সম্পর্কে জানলাম, জীবন সম্পর্কে জানলাম, ইচ্ছে স্বপ্ন সম্পর্কে জানলাম, এবং আপনার আমি আরেকটু বলতে জি চাচ্ছি, বলুন প্লিজ। সেটা হলো যে এই দেশ আমরা রাজনীতি করি, রাজনীতির এই দেশ পরিবর্তন করবে। আমরা ব্যবসায়ী এই দেশ দেখছি না। আমি চাচ্ছি একটা ফ্যাক্টরি আমি 26 সালে ভিতরে করবো, এবং 27 সালে আমি 64 দেশে 64 ফ্যাক্টরি করবো। ইভেন 27 সালে আমার পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা ইন্ডাস্ট্রিয়াল দেশ হবে, এবং প্রত্যেকেই ইন্ডাস্ট্রির মালিক হবে। সেটা ক্ষুদ্র ক্ষুদ্র মালিক হোক, তারপরে মালিক হবে। এবং এরা অনেকে যারা পজিটিভ থাকবে, তারা একসময় হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। অতএব সেই চিন্তা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আর এটা
সেবামূলক কাজ। আমি চাই আমাদের ডেস্টিনেশন জান্নাতে। আর আমার দুইটা শর্ত আছে, একটা হলো মিথ্যা কথা বলা যাবে না প্ল্যাটফর্মে, আর নামাজ পড়তে হবে মুসলমান যারা মুসলমান তাদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু মিথ্যা কথা বললে এই platform-এ- ব্যবসায়ী হওয়ার জন্য তাহলে কি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা এগিয়ে হ্যাঁ, আসতে পারবে না সবাই আপনাদের? সবাই পারবে, কিন্তু তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা নামাজ কি করে পড়বে? নামাজ না, তারা শুধু মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলবে, সততাটা থাকতে হবে। নামাজের ব্যাপারে- আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আপনার সমস্ত কিছু শুনলাম এবং আপনার বিপদটা সম্পর্কে জানলাম। আমি যতটুকু বুঝতে পারি মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা যদি আপনি আয় করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন। আমি এই ভিডিও ধারণের পর আপনাকে কিছু ওয়ে দিব, কিছু সহজ পথ দিব, যে পথগুলোর ভেতর দিয়ে আপনি আপনার কানেকশন গুলোকে ব্যবহার করে বিনিয়োগ ছাড়া আপনি এই টাকাটা রুজি করার একটা সহজ পথ পাবেন। তারপর আপনি যদি এটাতে সক্রিয় হন, চেষ্টা করেন, সময় দেন, শ্রম দেন, হয়তো আপনার প্রবলেম সলভ হয়ে যেতে পারে সৃষ্টিকর্তার ইশারায়। একটা পয়েন্ট আছে, যেটা আমি ল্যান্ড নিয়ে কাজ করতেছি ঠিক। উইদাউট মানি। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ ল্যান্ডের ব্যবসার ভিতরে আমি যথেষ্ট সোর্স পাচ্ছি, যথেষ্ট পজিটিভ পাচ্ছি। আমি এই মাত্র 5-6 মাস হলো আমি করতেছি, কারণ আমি ডিসেম্বর মাসে জেল থেকে আসে সব অসুস্থ দিলাম এবং যথেষ্ট পজিটিভ পাচ্ছি। আপনার অসুস্থতাটা কি? হার্টের সমস্যা না? হার্টেরও সমস্যা আছে, এটা আরো 2-3 বছর আগে একটা মিনি। আচ্ছা, এরকম ল্যান্ডের মতো আরো 7-8টা ভালো সেক্টর আছে যেগুলিতে আপনি কুইকলি জি, জি। কানেকশন দিয়ে, সময় শ্রম দিয়ে আপনি বড় টাকা রুজি করতে পারবেন। আমি সেই ব্যাপারে আপনাকে পথ খুলে দেবো। শুধু ল্যান্ডই তো একটা ওয়ে না, না, না। এরকম আর রাজকীয় বিজনেস এবং আরো কনসালটেন্সি করার ওয়ে আছে, সেগুলো আমি আপনাকে জি, জি। ইজিলি আর কি আজকে আপনাকে ইনফরমেশন গুলো দিয়ে সহযোগিতা করবো এবং আপনাকে গাইড করে দেবো কিভাবে আগাবে। আপনাকে ধন্যবাদ। পরে আবার আপনার সঙ্গে কথা হবে। ধন্যবাদ। জাযাকাল্লাহ।